দীর্ঘ ২৩ বছর পর সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধার করতে চায় বাংলাদেশ। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই ফুটবল আসরটি। এই আসরকে ঘিরে বাংলাদেশ যখন এরকম স্বপ্ন দেখছে, তখন সবচেয়ে সফল দল, সবচেয়ে বেশিবার যারা চ্যাম্পিয়ন হয়েছে ৯ বার, সেই ভারত কি এই আসরে অংশ নেবে? বাংলাদেশে খেলতে আসবে নাকি আসবে না? যদি আসে তাহলে কি তারা জাতীয় দল পাঠাবে নাকি বয়সভিত্তিক কোনো দল পাঠাবে? এটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। আপনারা এরই মধ্যে জেনে গেছেন বা তারিখও ঘোষণা হয়ে গেছে যে ৪ থেকে ১৭ নভেম্বর হবে ড্র, অনুষ্ঠান হবে। তার আগে লোগো উন্মোচন হয়ে গেছে, টাইটেল স্পন্সর কারা সেটা ঠিক হয়ে গেছে, এবং এবারই প্রথম সাফে সম্ভবত ভিআর প্রযুক্তি ব্যবহার হতে যাচ্ছে। সব কিছু মিলে এই টুর্নামেন্টের প্রস্তুতির যে ব্যাপারটা অন্য যে কোনো বারের তুলনায় আলাদাভাবে দৃষ্টি কাটছে, আলোচনায় আছে। আরও বেশি আলোচনায় যে কারণে আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ফুটবল দল সাফের ইতিহাসে, আমি যদি বলি, আমি গত প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে যেভাবে ফলো করছি, আমার কাছে মনে হচ্ছে যে এবারের সাফে যে বাংলাদেশ দলটা অংশ নিতে যাচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং আলোচিত একটা দল অংশ নিতে যাচ্ছে। কারণ হামজা চৌধুরীর জন্য এটা প্রথম সাফ হবে, সমিত সোমের জন্য হবে। তার চেয়েও বড় ব্যাপার, ফারহান আলী ওয়াহিদ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। সেটা যদি সেপ্টেম্বরের মধ্যেই তার কাগজপত্র সবকিছু হয়ে যায়, যদি সেপ্টেম্বরে ৪ জাতীয় একটা ফুটবল টুর্নামেন্ট করে, সেখানে হয়তো ফারহান আলী ওয়াহিদকে দেখা যাবে। এর মধ্যে বয়সভিত্তিক পর্যায়ে থেকে অনূর্ধ্ব-২০ যারা এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাবে, সেখান থেকে টমাস ডুলি ২-১ প্লেয়ারকে আসলে পিক করেন কিনা, যদি করেন চমক দেখার অপেক্ষায় আছি, করার সম্ভাবনা আছে। আমি যতটুকু জানি সেখান থেকে ২-৩ প্লেয়ার, এবং যারা লোকাল ফুটবলার খেলছে বা এরকম না, হয়তো একেবারে চমক হিসেবেই থাকবে, এরকম ২-১ পাওয়া যাবে। সবকিছু মিলে এই যে দলটা খেলতে যাচ্ছে সেটা নিয়েও একটা আলাদা রকম আলোচনা আছে, আগ্রহ আছে যে হ্যাঁ, বাংলাদেশ ভালো করবে। বা খেলোয়াড়দের মধ্যেও টমাস ডুলি নিজেও বলেছেন, মুরসালিন কথা বলেছেন, তপু বর্মন কথা বলেছেন, প্রত্যেকের মুখেই কিন্তু ওই কনফিডেন্সের ব্যাপারটা আছে যে না, আমরা জিততে পারবো, জিততে চাই, ওই যে ব্যাপারটা। এবং দেশের মাটিতে খেলা হবে। আমরা দীর্ঘ অনেক দিন পরে, সেটা কাবরেরার অধীনেই জয়টা পেয়েছিল, ভারতকে হারিয়েছিল, দেশের মাটিতে এই রকম স্বপ্ন, আলোচনা, ইতিবাচক অনেক দিক নিয়ে এখন কথা হচ্ছে। কিন্তু মূল যে জায়গাটা বা আসল যে ব্যাপারটা এখন দাঁড়িয়েছে, যে ভারত আসলে অংশগ্রহণ করতে আসবে কিনা। কারণ ভারতের সাথে বাংলাদেশের এখন যে সম্পর্কের টানাপোড়েন, যেটা ক্রিকেট বিশ্বকাপ দিয়ে শুরু হয়েছিল, এখন যে পুরোপুরি মিটে গেছে ব্যাপারটাকে আসলে তা বলা যাবে না। খানিকটা আশাবাদী যে এই সেপ্টেম্বরেই যেটা ক্রিকেট সিরিজ আছে, সেখানে আসলে ভারত ক্রিকেটীয় দল পাঠায় কিনা। যদি পাঠায় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, সম্পর্কের একটা ওই যে শীতলতা যেটা ছিল, বা এক ধরনের দুই দেশের মধ্যে একটা বাধা দেয়াল উঠেছিল, সেই ব্যাপারটা বোধহয় ভেঙেছে, সেটা স্বাভাবিক হতে যাচ্ছে। ক্রিকেট দিয়ে যদি শুরু হয়, আমার কাছে মনে হয়েছে ফুটবলেও আসবে। কিন্তু ফুটবলে আসবে যে জাতীয় দল, এইটা কিন্তু আপনি বলতে পারেন না। আমি নিশ্চিত মোটামুটি তারা জাতীয় দল পাঠাবে না। কেন পাঠাবে না? সাফ হবে হচ্ছে ৪ থেকে ১৭ নভেম্বর। ঠিক ওই সময়টাতে ১২ এবং ১৫ তারিখে নভেম্বরের তারা নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচ খেলবে। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে নিশ্চয়ই তারা বয়সভিত্তিক দল পাঠাবে না বা অলিম্পিক দল পাঠাবে না যারা গিয়ে খেলবে, এবং তারা ওখানে মূল দলটাই পাঠাতে যাবে। কারণ নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে তারা কালে ভদ্রে খেলার সুযোগ পায়, বাংলাদেশ তো পায় না। তো সেই ক্ষেত্রে তারা ওই সুযোগটা, আমার কাছে যেটা মনে হয়েছে, যে তারা মূল জাতীয় দলটা আসলে নিউজিল্যান্ডে পাঠাবে, এখানে একটা অলিম্পিক দল পাঠাবে। কারণ এই রকম রেকর্ড ভারতের অনেকবারই আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সাফ ২০০৯-এ ঢাকায় হয়েছিল, ওই গুরপ্রীত সিং তখন একেবারে ইয়াং একজন গোলকিপার, দুর্দান্ত খেলেছিল, আমার কাছে মনে আছে। আমি ওই টুর্নামেন্টটা মাঠে বসেই কভার করেছিলাম। তো ওই টুর্নামেন্টে কিন্তু জাতীয় দল পাঠায়নি, ওটা অনূর্ধ্ব-২৩ দলই বলা যায়, কিন্তু শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিল। তো ওই যে ব্যাপারটা, তারা অনেকবারই এরকম এক্সপেরিমেন্ট করেছে। কারণ ৯ বার যে দলটা আসলে সাফে চ্যাম্পিয়ন, তারা এই টুর্নামেন্ট নিয়ে খুব বেশি মাথা ঘামায় বা খুব বেশি যে আগ্রহ থাকে তা না। তাদের যদি অন্যরকম কোনো ব্যস্ততা না থাকে, তাহলে তারা দল পাঠায়, মূল দলকেই পাঠায়। কিন্তু এবার যেহেতু তারা নিউজিল্যান্ডে খেলতে যাচ্ছে, এই কারণে এই ঢাকায় এই টুর্নামেন্টে মূল দল পাঠাবে না, এটা মোটামুটি নিশ্চিত। এখন সেই মূল দলের বাইরে যারা আসবে, সেই দলটাও কতটা শক্তিশালী দল হয়, এবং সেখানে বাংলাদেশ আসলে ওই গ্রুপে পড়ে কিনা, ড্র যেহেতু এখনো হয়নি, এবং ফাইনালে আসলে কে কে খেলবে না খেলবে সেটা পরেই বোঝা যাবে। কিন্তু ভারতের মূল দল আসলে যে আকর্ষণ থাকে, যে ব্যাপারটা আলোচনা থাকে, বা এক ধরনের আলাদা রকম আগ্রহ থাকে, ওই ব্যাপারটা খানিকটা হলেও ঘাটতি পড়বে। আর এই যে যখন ভারতের প্রীতি ম্যাচের কথা বলছি, তখন কিন্তু আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমালোচনা আর কত করব, কত করা যায়, কিভাবে বলা যায়। এদের একজন অথর্ব সাধারণ সম্পাদক বসে আছেন, বা যারা টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছেন, তারা আসলে কি করেন, কিভাবে কাজ করেন আমি জানি না। হ্যাঁ, ন্যাশনাল টিমস কমিটিতে সভাপতি নিজেই আছেন,
তাদের কাছ থেকে যে পরিকল্পনাটা, আপনি ভারতের দেখেন তারা নভেম্বরে ম্যাচ খেলবে, সেই ম্যাচের পরিকল্পনা বা সেই ম্যাচের শিডিউল তারা নির্ধারণ করে ফেলেছে। বাংলাদেশ সেপ্টেম্বরে আদৌ চার জাতি ফুটবল টুর্নামেন্ট করবে কিনা, করতে পারবে কিনা এখনো কিন্তু নিশ্চিত না। দেখা যাবে যে শেষ পর্যন্ত সেপ্টেম্বর উইন্ডোতে কি হবে, নেপাল বা ভুটানকে ডেকে নিয়ে এসে হয়তো একটা প্রস্তুতি ম্যাচ খেলাচ্ছে, কিংবা দুইটা দেশকে, নেপাল আর ভুটানকে নিয়ে এসে অথবা শ্রীলঙ্কাকে নিয়ে এসে, শ্রীলঙ্কাকেও পারবে না এরকম, নেপাল ভুটানকে নিয়ে এসে হয়তো প্রীতি ম্যাচ খেলাচ্ছে। শেষ পর্যন্ত এইরকমই হয়তো দাঁড়াবে। কিন্তু যদি পরিকল্পনা থাকে, তারা যদি ওই কাজে দক্ষ হন, তাহলে কিন্তু অনেক আগে থেকেই এই বিষয়গুলো ঠিক করে ফেলা যায়। কারণ সেপ্টেম্বর, এটা জুলাই শেষ হয়ে যাচ্ছে, আগস্ট সেপ্টেম্বর, আপনি যদি একটা চার জাতি ফুটবল টুর্নামেন্ট করতে যান, তার জন্য অনেক রকম প্রস্তুতির দরকার হয়। ওই দেশগুলোর আসলে এনগেজমেন্ট আছে কিনা, সেই ব্যাপারগুলো নিশ্চিত করেই আপনি তখন টুর্নামেন্ট আয়োজন করতে পারবেন। আমরা সর্বশেষ মালদ্বীপে যেটা চার জাতীয় ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ খেলে এসেছে, সেটা কত আগে নির্ধারণ হয়েছে। এই কারণে হুট করে যে চার জাতি করে ফেলবে ব্যাপারটা আসলে তা না। ফুটবল ফেডারেশনে এই কর্মকর্তাদের, বিশেষ করে সাধারণ সম্পাদক বা টেকনিক্যাল ডিরেক্টর যারা আছেন, তাদের দক্ষতা নিয়ে আমি শুরু থেকেই প্রশ্ন তুলছি যে এই পোস্টগুলোতে তারা যে বেতন, তারা যে স্যালারি ড্র করছে প্রতি মাসে, এর চেয়েও ভালো লোক আসলে এখানে বসানো সম্ভব, তাদের কাছ থেকে ভালো আউটপুট আনা সম্ভব, যেটা বাংলাদেশের ফুটবলের জন্য খুব দরকার। মানে বিভিন্ন বংশোদ্ভূত খেলোয়াড়রা যখন আসলে আশা দেখাচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে, তখন এই কর্মকর্তাদের উদাসীনতা, অদক্ষতা তখন কিন্তু আসলে পেছনের দিকে টানে, ওই স্বপ্নে ভাটা পড়ে। এইটা আসলে ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল যদি না বোঝেন, আমরা বাইরে থেকে যে যত কথাই বলি না কেন, আসলে বোঝানো সম্ভব না, বোঝানো মানে বুঝবেও না কেউ, শুধুমাত্র বুঝতে হবে তাকেই, তিনি বুঝলেই হয়তো এইসব সমস্যার সমাধান হবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়, সেপ্টেম্বরে চার জাতীয় ফুটবল টুর্নামেন্ট করতে পারে কিনা। যদি পারে তাহলে সাফের আগে প্রস্তুতির জন্য সেটা একটা ভালো উদ্যোগ হবে। আর ভারত খেলতে না আসলেও, যদি আমি ধরেই নিলাম 90% ধরে নিলাম যে তারা মূল দল পাঠাবে না, যদি যে দলই পাঠাক, অলিম্পিক দল পাঠালেও বাংলাদেশ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজেদের প্রস্তুতির জন্য, মানে যদি চ্যাম্পিয়ন হতে চায় তার জন্য যা যা করা দরকার, তাতে যাতে কোনো রকম ঘাটতি না থাকে, সেই ঘাটতিটা না থাকলে, যে শুরুতে যেটা বললাম যে দীর্ঘ 23 বছর পরে বাংলাদেশ সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশে, সেটা হচ্ছে 2003 সালে। সেই টুর্নামেন্টের পরে আবার যদি চ্যাম্পিয়ন হতে পারে, এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা অন্যরকম মুহূর্ত হবে। কারণ এখন যেভাবে বংশোদ্ভূত প্লেয়ারদের নিয়ে যে একটা পরিবর্তনের দিকে যাচ্ছে, অনেক ইতিবাচক আলোচনার মধ্যে, মানে দীর্ঘদিন তো আসলে ভাটা পড়েছিল, ইন্টারন্যাশনাল ম্যাচ হলেও মাঠে দর্শক যেত না ঠিক মতো, মানে গ্যালারি ভরতো না। তো সেই ব্যাপারটা এখন একেবারেই ফুল বিপরীত। ইন্টারন্যাশনাল একটা ম্যাচ বাংলাদেশের যে দলের বিপক্ষে খেলুক, গ্যালারি ফুল হয়ে যায়, গ্যালারি মানে দর্শকদের উপচে পড়া ভিড় থাকে। তো সেই ব্যাপারটাকেই কাজে লাগানোর জন্য নতুন একটা মাত্রা পাবে, যদি আগামী 4 থেকে 17 নভেম্বর হতে যাওয়া এই সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে।